মোমবাতির নিভু নিভু আলোয় খাবার খাওয়া শেষ করে তারা দুজন এখন তারা ঘুমিয়ে পড়ার প্রস্তুতি নেয়। কিন্তু সমস্যা হলো এই গুটগুটে অন্ধকারে মেঘ একা একা কি করে ঘুমাবে। চোখ বন্ধ করলে মনে হবে যেন অন্ধকারে কোন ভূত বা পরী এসে তাকে উঠিয়ে নিয়ে যাচ্ছে। ছোটবেলা থেকে অন্ধকারকে সে থাকতে ভীষণ ভয় পায়। আদিয়ান ঘুমাতে যাওয়ার উদ্দেশ্যে তার রুমে যাওয়ার জন্য পা বাড়ায়, তবে হঠাৎ কি মনে করে যেন থেমে যায়। পিছনে ফিরে দেখে মেঘ মুখ কাচুমাচু করে দাঁড়িয়ে আছে, এক হাত দিয়ে অন্য হাতের তালু ঘষতে আর ভীতু চোখে চারপাশে অন্ধকার দেখছে। মেঘ মন এখন আদিয়ান খুব ভালোই পড়তে। মেঘের চোখে আর মুখে যে ভয়ের ছাপ স্পষ্ট তা হয়তো আদিয়ান বুঝলো। আদিয়ান তবু নিশ্চিত হতে জিজ্ঞেস করলো, মেঘ তুমি কি অন্ধকারে রুমে একা থাকতে পারবে? তোমার কি একা থাকতে ভয় করবে? আদিয়ানের কথার উত্তর মেঘ ভীতু ভীতু কণ্ঠে বাচ্চাদের মতো করে বলে উঠে, না মানে আমি সবসময় রুমে একাই থাকি, ঘুমানোর আগে লাইট অফ করে ঘুমাই, কিন্তু আজ একা থাকতে একটু ভয় করছে। যখন মনে পড়বে বাসায় কারেন্ট নাই, সারা রুম অন্ধকার, তখন হয়তো ভয় পেতে পারি। কথা বলার সময় মেঘ ঠোঁট পাউট করে কিউট ভীতু চেহারা করে রাখে, যা দেখে আদিয়ানের বেশ হাসি পায়। ঠোঁটের কোণে এক মুচকি হাসি বজায় রেখে আদিয়ান বলে, তুমি যেহেতু ভয় পাবে, তবে আর একা থাকার প্রয়োজন নাই, তুমি বরং আমার সাথে আজ রাত থাকবে। মেঘ আদিয়ানের কথার অর্থ বুঝলো না। সে মনে করছে আদিয়ান হয়তো তার সাথে এক রুমে থাকার কথা বলছে। না, মেঘ আদিয়ানের সাথে এক রুমে থাকবে না, অসম্ভব। আদিয়ানের সাথে মেঘ ভালো ব্যবহার করছে মানে এই নয় যে সে অতীত ভুলে গেছে। মেঘ বলে উঠে, আদিয়ান ছাড়, আমি আপনার সাথে এক রুমে থাকতে পারবো না, আমি বরং আমার রুমে একাই থাকি, একবার ঘুমিয়ে পড়লে আর ভয় করবে না। আমি রুমে গেলাম। মেঘ যখন কথাটা বলে আদিয়ানের পাশ কাটিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতে যাবে, ঠিক তখন আদিয়ান পিছন থেকে মেঘের কনুই ধরে তাকে থামিয়ে দেয়। এরপর এগিয়ে যায় মেঘের কাছে, মিঠু হেসে মেঘের কপালে তার আঙুল দিয়ে টোকা দিয়ে বলে, মেঘ তুমি আমার কথার মানে উল্টো বুঝছো। আমি তোমাকে আমার সাথে এক রুমে থাকতে বলিনি, আমি শুধু বলেছি আমার সাথে থাকতে। মেঘ এখনো হয়তো আদিয়ানের কথার অর্থ বুঝলো না। সে বোকার মতো পুনরায় প্রশ্ন করে উঠে, মানে এক রুমে না থাকলে একসাথে কি করে থাকবো? মেঘের বোকার মতো কথা প্রশ্ন শুনে আদিয়ান শব্দ করে হাসে। এরপর মেঘের হাত ধরে সোফার কাছে নিয়ে যায়, বাহু ধরে চাপ প্রয়োগ করে মেঘকে সোফায় বসায় আর বলে, আজ রাতে তুমি এই সোফায় ঘুমাবে আর আমি পাশে থাকা অন্য সোফায় ঘুমাবো, তাহলে আর ভয় পাবে না তুমি। সোফায় মেঘকে বসিয়ে দিয়ে আদিয়ান হেঁটে দূরে অবস্থিত এক সোফায় বসে পড়ে। তাদের দুজনের মধ্যে এক টেবিল আর সামান্য দূরত্ব রয়েছে। মেঘ বেচারি আর কি করবে, তার আর কোনো উপায় নাই। অন্ধকারে রুমে একা একা থাকতে পারবে না, তাই অযথা জেদ দেখিয়ে লাভ নাই। তাছাড়া আইন অনুসারে এখনো আদিয়ান তার স্বামী স্ত্রী একসাথে থাকতে পারবে, যদিও মেঘ এখন আদিয়ানকে তার স্বামীরূপে স্বীকার করে না। তাছাড়া এর আগেও আদিয়ানের অসুস্থতার সময় তারা এক রুমে থেকেছে। আদিয়ান মেঘকে হাতের ইশারা দিয়ে বলে ঘুমিয়ে পড়তে, মেঘ তাই করলো। সে তার শরীরে থাকা ওড়না দিয়ে সারা শরীর ঢেকে শুয়ে পড়ল। আদিয়ান মেঘের দিকে তাকিয়ে হাসে। এরপর সে সোফায় হেলান দিয়ে বসে পকেটে থাকা ফোন চালাতে থাকে। রাত প্রায় 11টা। আদিয়ান এখনো ফোন টিপছে, তার চোখে ঘুম নাই। আসলে খুব তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস আদিয়ানের নাই। সবসময় পড়াশোনা বা হাসপাতালের কাজ শেষ করে দেরি করে বাসায় ফিরে ঘুম দেওয়ার অভ্যাস তার।
হঠাৎ আদিয়ান খেয়াল করলো মেঘ ঘুমের ঘোরে অদ্ভুত শব্দ করছে। মেঘের মুখ দেখে মনে হচ্ছে সে হয়তো গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে রয়েছে। তবে এমন অদ্ভুত শব্দ কি করে? আদিয়ানে তার হাতে থাকা ফোন সোফায় রেখে বসা থেকে দাঁড়িয়ে পড়ে। এরপর ধীর পায়ে এগিয়ে যায় মেঘের দিকে। মেঘের কাছে গিয়ে তাকে ডাক দেয়, কিন্তু মেঘ শোনে না, কারণ সে ঘুমিয়ে পড়েছে। আদিয়ান মেঘের শরীরে হাত দেয়। শরীর প্রচুর ঠান্ডা, এক প্রকার বরফের ন্যায় জমে গিয়েছে। মেঘ তার হাত পা দিয়ে শরীর ঢেকে আড়ষ্ট হয়ে শুয়ে আছে। আদিয়ান বুঝল মেঘ হয়তো অতিরিক্ত শীতের তীব্রতায় এমন করছে। বাহিরে যা শীত পড়েছে, এই পাতলা ওড়না দিয়ে তা নিবারণ করা সম্ভব না। আদিয়ান দ্রুত সিঁড়ি দিয়ে উপরে ওঠে, তার রুমে চলে যায়, রুম থেকে চাদর নিয়ে আসার উদ্দেশ্যে। রুমে পৌঁছে আলমারি থেকে 2টা চাদর বের করে নিয়ে আসে। এরপর চাদর মেলে দিয়ে মেঘের শরীরের সাথে জড়িয়ে দেয়। শীতল উষ্ণ কাপড়ের সংস্পর্শে এসে মেঘ ঘুমের ঘোরে তার শরীরের সাথে জড়িয়ে নেয়। এরপর আবার ঘুমের অতল গভীরে হারিয়ে যায়। আদিয়ান ঘুমন্ত মেঘের মুখোশির দিকে তাকায়, হাঁটু গেড়ে বসে মেঘের কাছে। কিছুক্ষণ নির্বাক মেঘের দিকে তাকিয়ে তার হাত নিয়ে রাখে আর মেঘের মাথার চুলের ওপর। মেঘের এলোমেলো লম্বা অবদ্ধ চুলে আলতো হাতে মাথায় হাত বুলিয়ে দেয়। আবেগ মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, আই অ্যাম সরি মেঘ, তোমাকে অনেক কষ্ট আর অবহেলা করেছি আমি। কিন্তু বিশ্বাস করো মেঘ, এখন আর তোমার কোনো দুঃখ পেতে দিব না। অসম্ভব। আমি শ্রেষ্ঠ স্বামী হয়ে দেখাবো। তোমার চোখ থেকে এক বিন্দু পানির বিন্দু গড়িয়ে পড়তে দিব না। তোমায় এত ভালোবাসা দিব যে ভালোবাসা শব্দটার উপর তুমি বিরক্ত হয়ে যাবে। আর তুমিও তোমাকে ভালোবাসবো। আদিয়ানের বলা কথা মেঘ শুনল না। সে এখন বিভোর ঘুমে মগ্ন। কিছু মুহূর্ত মেঘের দিকে তাকিয়ে থাকার পর ওর কপালের মাঝ বরাবর ঠোঁট ছুঁয়ে দিয়ে আদিয়ান গুন করে গেয়ে উঠে, ঘুমাও তুমি, ঘুমাও গো জান, ঘুমাও আমার কোলে, ভালোবাসা নাও, বাসবো ভালোবাসি বলে। তোমার চুলে হাত বুলাবো পূর্ণ চাঁদের তলে, কৃষ্ণচূড়া মুখে তোমার জ্যোৎস্না পড়ুক কোলে। আজকে তোমার মনকে জড়ায় ধরবে আমার মন, গাইব পাখি গাইবে জোনাক, গাছ গাছালি বন, এত ভালোবাসা গো জান, রাখিও আঁচলে। দোলাও তুমি দুলি আমি জগৎ বাড়ি দোলে। রাত যখন 12:30, তখন আদিয়ান মেঘের কাছ থেকে দূরে সরে আসে। এরপর তার সোফায় শুয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু যতক্ষণ না আদিয়ানের চোখে ঘুম ভর করে, ঠিক ততক্ষণ সে মেঘের মুখের দিকে তাকিয়ে থাকে। এরপর ধীরে ধীরে চোখ বন্ধ হয়ে যায় আর ঘুমের অতল গভীরে হারিয়ে যায়। ঘড়িতে সময় সকাল 7টা। আমেরিকায় বরফ আচ্ছন্ন ইউয়ার্ক শহরে আজ সূর্য ওঠেনি। আকাশে জমে থাকা বরফ খণ্ডের অতলে হারিয়ে গেছে সূর্য তেজ। রাতে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার কারণে মেঘ ঘুম খুব দ্রুত ভেঙে যায়। টিপ টিপ করে চোখ খুলে তাকায় মেঘ। চারপাশে পরিবেশ পর্যবেক্ষণ করে। কাল রাতের ঘটনা মনে পড়ে যায় মেঘের। চোখ খুলে সামনের দিকে তাকিয়ে দেখে তার থেকে অল্প দূরত্বে মাথা হাত দিয়ে ঘুমিয়ে আছে আদিয়ান। মেঘ একবার ঘুমন্ত আদিয়ানের মুখের দিকে তাকায়, এরপর আবার চোখ সরিয়ে নেয়। আজ কলেজে আছে, তাছাড়া রান্না করে তারপর রেডি হয়ে কলেজে যেতে হবে। তাই মেঘ দ্রুত সোফা ছেড়ে উঠে পড়ে। কিন্তু মেঘ সোফা থেকে ওঠার সময় খেয়াল করে তার শরীরে চাদর জড়ান। কিন্তু এই চাদর কোথা থেকে আসলো? কারণ মেঘের স্পষ্ট মনে আছে কাল রাতে মেঘ শরীরে ওড়না জড়িয়ে ঘুমিয়েছিল। তবে কি আদিয়ান রাতে চাদর এনে দিয়েছে মেঘের জন্য? মেঘ তাকায় আদিয়ানের দিকে, তার শরীরেও চাদর রয়েছে। মেঘ উঠে দাঁড়ায়, এরপর সিঁড়ি দিয়ে উপরে উঠে
ফ্রেশ হয়ে আসে রান্নাঘরে, গিয়ে সকালে নাস্তা রেডি করতে শুরু করে। আদিয়ান এখনো ঘুমিয়ে আছে। মেঘ আর তাকে ডাক দেয় না। সকাল যখন 8:30 তখন ঘুম ভাঙে আদিয়ানের। চোখ খুলে তাকিয়ে প্রথম দেখে মেঘ কোথায়। সোফায় মেঘকে না দেখে পেয়ে আদিয়ান দ্রুত উঠে পড়ে। আশেপাশে তাকিয়ে মেঘকে খুঁজতে থাকে। ঠিক তখনই রান্নাঘর থেকে কফির মগ হাতে নিয়ে ডাইনিং রুমের কাছে গিয়ে আসে মেঘ। মূলত আদিয়ানকে ঘুম থেকে ডাক দিতে তাকে কফি দেওয়ার জন্য মেঘ এসেছিল, কিন্তু আদিয়ান ডাক দেওয়ার আগেই উঠে পড়েছে দেখে মেঘ বলে, গুড মর্নিং আদিয়ান স্যার, আপনি ঘুম থেকে উঠে পড়েছেন, এই নেন আপনার কফি। তুমি কোথায় ছিলে মেঘ? ঘুম থেকে উঠে কোথায় চলে গিয়েছিলে? কোথায় যাব আমি? রান্নাঘরে গেছিলাম, সকালে নাস্তা রেডি করছিলাম। ও আচ্ছা, সকালের জন্য খুব হালকা নাস্তা তৈরি করো। আজ কিন্তু কলেজ আছে, দ্রুত কলেজে যেতে হবে। তাড়াতাড়ি রান্না শেষ করো। আমার রান্না করা শেষ, আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার দিচ্ছি। এত দ্রুত কি করে রান্না করে ফেললে মেঘ? আমি অনেক আগেই ঘুম থেকে উঠেছিলাম, আপনি ঘুমিয়েছিলেন বলে আর ডাক দেয়নি। গুড গার্ল। আমি রুমে গেলাম ফ্রেশ হতে, তুমিও রেডি হয়ে নিচে আসো, একসাথে খাওয়া দাওয়া করব, এরপর কলেজে যাব। ওকে। এরপর মেঘ আর আদিয়ান ফ্রেশ হয়ে কলেজের জন্য রেডি হয়ে নিচে ডাইনিং রুমে আসে। একসাথে খাওয়া দাওয়া শেষ করে কলেজের জন্য বাহির হয়। কলেজের গেটের বাহিরে এসে পৌঁছায় গাড়ি। মেঘ গাড়ির দরজা খুলে বের হয়ে যায়। বাহিরে আদিয়ানও বাহির হয়। ড্রাইভার গাড়ি পার্ক করার উদ্দেশ্যে নিয়ে যায়। তারা দুজন একসাথে দাঁড়ায়। ক্লাস শুরু হয়ে যাবে, ঘন্টা বাড়ি দিয়ে দিয়েছে, তাই মেঘ বলে, আদিয়ান স্যার ক্লাস শুরু হয়ে যাবে, আমি তবে ক্লাসে গেলাম। যাও মেঘ। আদিয়ানের থেকে বিদায় নিয়ে মেঘ ক্লাসে যাওয়ার দিকে পা বাড়ায়। আদিয়ানও তার কেবিনে চলে যায়। আজ সকল শিক্ষকদের সাথে প্রিন্সিপালের মিটিং রয়েছে, যার জন্য প্রত্যেককে তাড়াতাড়ি কলেজে উপস্থিত থাকতে বলেছে। আজ হয়তো ক্লাস শুরু হতে দেরি হবে। ক্লাসরুমে প্রবেশ করে মেঘ। সকল ছাত্রছাত্রী তাদের সিটে বসে পড়েছে। নুহা প্রথম সারিতে বসেছে। প্রতিদিনের মতো মেঘ সবার শেষ সারি সিটের কাছে যায়। তবে শেষ সারিতে তিনহানকে বসে থাকতে দেখে অবাক হয়ে যায় মেঘ। তিহান মূলত মেঘের জন্য আজ শেষ সারিতে বসেছে। অনেক সময় ধরে মেঘের জন্য সে সিট ফাঁক রেখে বসেছিল। ফাইনালি মেঘ এসেছে। তিহান মেঘকে দেখে মুচকি হাসি দিয়ে তার পাশের সিটে বসার ইশারা করে বলে, মেঘ দাঁড়িয়ে আছো কেন? এখানে বসো, সিট ফাঁকা আছে তো। ফাঁকা সিটে মেঘ বসে যায়। এরপর তার কাঁধে থাকা ব্যাগ টেবিলের উপর রেখে মেঘ তিহানকে প্রশ্ন করে, তিহান, আজ হঠাৎ তুমি শেষের সারিতে বসলে কেন? প্রথম সারিতে নুহার পাশে সিট খালি আছে তো। না, ওই মিস জর্গুটের সাথে আমি এক সিটে বসবো না। তিহান, তুমিও না? নুহা কিন্তু খুব ভালো মেয়ে, তুমি শুধু শুধু ওর সাথে ঝগড়া করো। কি আমি ঝগড়া করি নুহার সাথে? নুহা সারাক্ষণ আমার সাথে ঝগড়া করে। আর ও ভালো মেয়ে না, বরং ভীষণ জর্গটে আর জল্লাদ মেয়ে। আচ্ছা থাক, আর নুহার বিষয়ে খারাপ কথা শুনতে চাই না আমি। তুমি এখানে বসছো, এখানেই বসো। কলেজে আজ সকল টিচারদের নিয়ে প্রিন্সিপাল মিটিং করছে, যার জন্য ক্লাস শুরু হতে লেট হয়। প্রায় 2 ঘন্টা পর মিটিং শেষ হয়। প্রথম ক্লাস আদিয়ানের থাকায় সে ক্লাসে আসে। সকল ছাত্রছাত্রী সম্মানের সহিত উঠে দাঁড়ায়। আদিয়ান ক্লাসে প্রবেশ করে সবাইকে হাত নাড়িয়ে বসার ইশারা করে। ক্লাসে প্রবেশ করার পর আদিয়ানের সর্বপ্রথম চোখ যায় শেষ সারিতে বসে থাকা মেঘের উপর। মেঘকে দেখে আদিয়ানের মুখে মিষ্টি হাসি ফুটে ওঠে। কিন্তু যখন মেঘের পাশে এক অপরিচিত ছেলেকে দেখে এখন আবার গম্ভীর হয়ে যায়। তবে ক্লাসে যেহেতু ছেলে মেয়ে উভয় একসাথে বসতে পারে, তাই আর আদিয়ান কিছু মনে করল না।
ক্লাস শুরু হয়ে যায়। আদিয়ান বই বের করে এক পৃষ্ঠা আলোচনা করছিল আর বোঝাচ্ছিল। মেঘ তার সম্পূর্ণ মনোযোগ দিয়ে বইয়ের লাইন বোঝার চেষ্টা করছিল। তিহান আর ব্যাগ খুলে বই বাহির করার জন্য, কিন্তু ভুলবশত আজ সে তার বই বাসায় রেখে এসেছে। এখন কি করবে সে? তিহান পাশে বসে থাকা মেঘকে অনুরোধ করে বলে, মেঘ, আজ ভুলবশত আমার বই বাড়িতে রেখে এসেছি। তুমি কি তোমার বইটা আমায় একটু দিবে? আমরা কি এই বই শেয়ার করতে পারি? তিহানের কথা শুনে মেঘ রাজি হয়ে যায়। তিহান একটু দূরে বসেছিল, কিন্তু দূর থেকে এক বই দিয়ে পড়া সম্ভব নয়, তাই মেঘের কাছে আসে। এরপর তারা বই পড়তে থাকে। তিহানের মনোযোগ বইয়ের থেকে বেশি মেঘের উপর ছিল। সে মেঘের চোখ মুখ সব পর্যবেক্ষণ করছিল। কি মায়াবতী আর মিষ্টি চেহারা! মেঘের যতই দেখতে ততই প্রেমে পড়ে যায়। মেঘ বইয়ের দিকে তাকিয়ে থাকা সে তিহানের চোখের ভাষা বুঝল না, কিন্তু দূরে থাকা আদিয়ান সব লক্ষ্য করছিল। তিহানের মেঘের উপর তাকিয়ে থাকা, তাদের একে অপরের কাছাকাছি আসা সব। আদিয়ান শরীর রাগে জ্বলে যাচ্ছে। কত বড় সাহস এই ছেলের! আদিয়ান দেওয়ানের বউয়ের উপর নজর দিচ্ছে। হাতে থাকা বইয়ের পৃষ্ঠার উপর আদিয়ান শক্ত করে হাত চেপে ধরে আর অন্য হাত মুষ্টিবদ্ধ করে রাখে। ক্লাসে এখন অনেক ছাত্রছাত্রী, এখানে কিছু বলা যাবে না। মেঘ বইয়ের ওপর থেকে চোখ সরিয়ে সামনের দিকে তাকায়। দেখে আদিয়ান মুখ থমথম করে রাগী দৃষ্টিতে মেঘের দিকে তাকিয়ে রয়েছে, যেন এক্ষুনি মেঘকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে। আদিয়ানের ব্যবহার অদ্ভুত লাগে মেঘের কাছে। হঠাৎ এমন রেগে আছে কেন? মেঘ আবার কি করলো? অবশ্য আদিয়ানের মুখই এমন যে সে সাধারণভাবে থাকলেও মনে হয় সে রেগে আছে। মেঘের চোখে চোখ পড়তে আদিয়ান রাগে একটু শান্ত হয়, কিন্তু যখন মেঘ আদিয়ানের উপর থেকে চোখ সরিয়ে তিহানের দিকে তাকায়, তখন আবার রাগের পরিমাণ দ্বিগুণ হয়ে যায়। আদিয়ান জোরে শব্দ করে বই টেবিলে রাখে। এরপর গম্ভীর গলায় বলে, তোমরা সকলে বোর্ডে মনোযোগ দাও, আমি চিত্র আঁকবো। সকল ছাত্রছাত্রী বোর্ডের দিকে তাকায়। মেঘ তার ব্যাগ থেকে খাতা কলম বের করে চিত্র আঁকবে বলে আদিয়ান বোর্ডে চিত্র আঁকছিল। বারবার বইয়ের দিকে তাকিয়ে পিছনে মেঘের দিকে দেখছিল। তার বইয়ের সকল চিত্র মুখস্থ, তবুও সে ইচ্ছা করে বইয়ের দিকে তাকায় যাতে মেঘকে দেখতে পায়। আদিয়ান খুব দ্রুত চিত্র আঁকে, যার ফলে মেঘ সম্পূর্ণ শেষ করতে পারেনি। তাছাড়া এই চিত্রটা খুব জটিল হওয়ায় মেঘ আঁকতে পারছিল না। মেঘ পাশে থাকা তিহানকে বলে, তিহান, তুমি কি এই চিত্র এঁকে ফেলেছো? আমায় একটু সাহায্য করো, আমি আঁকতে পারছি না। দাও, আমি তোমাকে সাহায্য করছি। তিহান মেঘকে সাহায্য করে চিত্র অঙ্কন করতে। মেঘের চিত্র একটু বাঁকা হয়ে যাচ্ছিল বলে তিহান মেঘের হাত শক্ত করে চিত্র আঁকায় সাহায্য করছিল। আর অন্যদিকে তিহানের মেঘ হাত ধরায় বিষয়টা আদিয়ান খেয়াল করে। দাঁত কটমট করে তাকিয়ে আছে সেই দিকে। ইচ্ছে করছে এখনই গিয়ে ওই ছেলেটাকে খুন করে ফেলতে। আর মেঘ কোন ওর সাহায্য প্রয়োজন পড়বে আদিয়ানকে বললে সে কি চিত্র বুঝিয়ে দিত না? ক্লাসের স্যারকে সমস্যার কথা না বলে অন্য ছেলেকে বলছে সিরিয়াসলি, আবার হাত ধরে চিত্র অঙ্কন করছে। তিহান মেঘকে চিত্র বুঝিয়ে দেয়। মেঘ একা একা চেষ্টা করতে থাকে আঁকতে, কিন্তু মেঘের কপালে থাকা বারবি চুলগুলো খুব বিরক্ত করছিল তাকে, যা হয়তো তিহান খেয়াল করে। সে সাহস দেখিয়ে মেঘের কপালের চুলগুলো কানের পিছনে গুজে দেয়। মেঘ কিছু মনে করলো না, কারণ তিহানকে সে বন্ধুর মতো দেখে, আর তিহান যথেষ্ট ভালো ছেলে। মেঘ বলে, ধন্যবাদ তিহান, আমাকে সাহায্য করার জন্য। ইটস অল রাইট মেঘ। মেঘ আর তিহান একে অপরের দিকে তাকিয়ে কথা বলছিল। আদিয়ানের হয়তো ধৈর্যের সীমা অতিক্রম হয়ে গেছে। মেঘকে
ছুঁয়ার সাহস কি করে করলো ওই ছেলে? আবার তারা একে অপরের চোখে চোখে কথা বলছে। না, এই দুজনকে একসাথে বসতে দিলে হয়তো তারা সারা ক্লাস এমন করবে। মেঘ আর তিহান যখন একে অপরের দিকে তাকিয়েছিল, তখন হঠাৎ আদিয়ান জোরে গম্ভীর কণ্ঠে ধমক দিয়ে বলে, মেঘ, তিহান, তোমরা উঠে দাঁড়াও। আদিয়ান ধমক এত জোরে দিয়েছে যে সারা ক্লাসরুমে সকলে ভয় পেয়ে যায়। তারা অবাক চোখে আদিয়ানের দিকে তাকিয়ে থাকে। মেঘ আর তিহান হঠাৎ করে আদিয়ানের ধমক শুনে চমকে যায়। তারা সামনের দিকে তাকায়। মেঘ কিছু বুঝে ওঠার আগে আদিয়ান দ্বিগুণ জোরে ধমক দিয়ে বলে উঠে, কি হলো? আমার কথা কি শুনতে পাওনি তোমরা? মেঘ আর তিহান, তোমাদের উঠে দাঁড়াতে বলছি আমি। আই সেড স্ট্যান্ড আপ। আদিয়ানের ধমক শুনে সারা ক্লাস ভয়ে ততস্থ হয়ে যায়। মেঘ আর তিহান উঠে দাঁড়ায়। আদিয়ান রাগী দৃষ্টিতে তাকিয়ে দেখে যেন চোখ গিলে ভস্ম করে দিবে দুজনকে। এরপর কক্ষ আর শাসিত কণ্ঠে বলে, শেষের সারি বলে, তোমরা দুজন কি করছিলে? তোমাদের কি মনে হয় আমার ক্লাস কি কথা বলার জায়গা? যদি খুব বেশি কথা বলার প্রয়োজন থাকে তবে বাহিরে বের হয়ে যেতে পারো, কিন্তু ক্লাসে বসে থাকা বলে অন্যদের বিরক্ত করছো কেন? আদিয়ানের ধমক শুনে মেঘ বলে, আদিয়ান স্যার, আমরা কোনো কথা বলছি, জাস্ট স্টপ মিং। এক তো ক্লাসে বসে কথা বলছে, আবার শিক্ষকের মুখে মুখে তর্ক করো। সরি স্যার। আর তিহান, তুমি প্রথম সারিতে জায়গা খালি রেখে পিছনের সিটে বসছো কেন? কথা বলার জন্য? আর কখন যে তোমাদের আমি একসাথে বসতে না দেখি। শুধু আমার ক্লাস নয়, অন্য যে কোনো ক্লাসে তোমরা একসাথে বসবে না। আর আমার ক্লাসে বসে যদি আর একবার কথা বলো তবে কান ধরে দুইটাকে বাহিরে দাঁড় করিয়ে রাখবো। আদিয়ানের ধমক শুনে সম্পূর্ণ ক্লাস নীরব আর শান্ত হয়ে যায়। মেঘ ভয়ে মুখ কাচুমাচু করে দাঁড়িয়ে থাকে। মেঘের ভয়ের তো মুখ দেখে আদিয়ান হয়তো মায়া হয়। সে একটু নরম কণ্ঠে বলে, আচ্ছা, এখন বসে যাও। চুপচাপ ক্লাস করবে, কথা বলবে না আর। মেঘ বসে যায়। আদিয়ানের দিকে তাকিয়ে 10-12টা গালি দেয়। মেঘ মনে মনে বলে, রাগী, বদমেজাজি, বজ্জাত, খাটাস লোক একটা, শুধু শুধু বকা দিল আমাকে। আদিয়ান মেঘের মুখ দেখে বুঝতে পারে এই মেয়ে নিশ্চয়ই তাকে গালি দিচ্ছে। বউয়ের মুখে গালি শুনতে তার অসুবিধা নাই, কিন্তু তার বউকে সে অন্য কারো হতে দিবে না। অসম্ভব। ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন।